আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই আছেন শিক্ষক বা শিক্ষিকা, আবার অনেকেই আছে ছাত্র বা ছাত্রী। তারা সকলেই একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবেন যে শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ হন অত্যন্ত কঠোর, আবার কেউ কেউ হন একটু ছাত্র দরদি। আজকের গল্পে সীতানাথ বাবু কিন্তু ছিলেন বেজায় কঠিন কঠোর একজন শিক্ষক। তিনি ছিলেন বাংলার পণ্ডিত এবং ছাত্রদের রচনার মধ্যে যদি গুরুচণ্ডালী দোষ হতো, অর্থাৎ সাধু বা চলিত ভাষার মিশ্রণ হতো, তিনি বেজায় ক্ষেপে যেতেন। হাসির সম্রাট শিবরাম চক্রবর্তীর লেখা গুরুচণ্ডালী গল্পে আমরা এমনই এক ব্যাকরণগত দোষকে কেন্দ্র করে হাসির একটি ঘটনা আজকে শুনব। সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত, বাংলা পড়াতেন। ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না, ছিল বেশ প্রখর। ছেলেদের লেখার মধ্যে গুরুচণ্ডালী তিনি মোটেই সইতে পারতেন না। সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা। ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনতো, এক এক সময় ক্লাসে বসেও লিখত। আর সীতানাথ বাবু সেই সব রচনা পড়তেন, পড়ে পড়ে আগুন হতেন। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথ বাবুর কাছে। এত করে বকেও গুরুচণ্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি বুঝিয়েই উঠতে পারেননি। উক্ত দোষমুক্ত করা তো দূরে থাক, সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল। হাতের দু রঙা পেন্সিলের লাল দিকটা ঘস ঘস করে চালাতে লাগলেন খাতার ওপর। রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন। এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন সোজা ছিল ঢের আরামের, আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মিটত তাঁর। খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন, আর কি দেখবো, খালি গুরুচণ্ডালী। কতবার বলেছি, হয় সাধু ভাষায় লেখো, না হলে কত্ত ভাষায়, যেটাতেই লেখো তা ঠিক হবে, কিন্তু আগাগোড়া একই রকমের হওয়া চাই। সাধু ভাষায় আর কত্ত ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না, কিছুতেই না। কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি। গণেশ বললে, আমি তো সাধু ভাষাতেই লিখেছি স্যার। সাধু ভাষায় লিখেছো? এই তোমার সাধু ভাষা? সীতানাথ বাবু গাদার ভেতর থেকে গণেশের খাতাটিকে উৎখাত করলেন। কি হয়েছে? দুগ্ধ ফেননিব শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল। দুগ্ধ ফেননিবের সঙ্গে ধপাস? কেন স্যার, কোরিয়া তো লিখেছি আমি। কোরিয়া কি সাধু ভাষা নয় স্যার? কিন্তু ধপাস, ধপাস কি ভাষা? দুগ্ধ ফেননিবের পরেই ধপাস। গণেশ এবার ফেননিভের মতোই নিভে যায়, টু শব্দটি করতে পারে না। কতবার বলেছি তোমাদের, যে ভাষায় খিচুড়ি পাকিও না, হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায়, যেটায় হয় একটাতে লেখো। কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয়। গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে কি কেউ পারবে? পারি স্যার। মানুষ উঠে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়েই মাথা চুলকোতে লাগলো সে। ধপাসের সাধু ভাষা কি হবে তার জানা নেই। খানিক মাথা চুলকে, খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল। তার মানুষে যে কি ছিল তার জানা গেল না। শরীর উঠে বলল, কিসে বলবো স্যার, কথ্য ভাষায় না অকথ্য ভাষায়? যাতে তোমার প্রাণ চায়, বলে আমায় উদ্ধার করো।
দুগ্ধ ফেনো নিব শয্যায় আয়েস করে বসলো। দুগ্ধ ফেননিভের সঙ্গে আয়েস? সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে। ওহে বাপু, গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমাদের মাথায় ঢুকেছে? মনে করো যে যে চাড়ালটা আমাদের স্কুলে ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাসনে বসে, তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে, কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেরকমই খারাপ দাঁড়ায়। কিন্তু দুজন চাড়াল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে, কারোরই চোখে সেটা খারাপ দেখায় না। যেমন উদাহরণস্বরূপ, বলবো স্যার, এতক্ষণে আমি বুঝতে পেরেছি। ওই দুগ্ধ ফেনো নিব শয্যায় আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল। এবার হয়েছে স্যার। কিংবা আরো বেশি সাধুতা করে আমি বলতে পারি স্যার, আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল। সমাসীনও বলা যায়। আবার তুই এর মধ্যে সমাস ঢোকাচ্ছিস? এতেই আমি কেঁদে কুল পাইনি। বস, শোন আমার কথা। সীতানাথ বাবু বলতে শুরু করলেন, কিন্তু বলার মাঝখানেই পিরিয়ডের ঘন্টা বেজে গেল। উদাহরণস্বরূপ প্রকাশ করার আগেই ক্লাস ছেড়ে যেতে হলো। নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতবি রেখে সমস্ত প্রশ্নটাই আমূল রেখে চলে গেলেন। দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সরকারি দোকানে এসেছেন। লম্বা লাইনের ফাঁকে সীতানাথ বাবুও দাঁড়িয়ে। সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার যেমন রয়েছে, তেমনই আছে পাড়ার গুন্ডারাও। তারাও কিছু সাধু নয়, বরং তাদের প্রচণ্ডালি বলা যায়। প্রচণ্ড তাদের দাপট। পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে সামনে খাড়া, রীতিমতো গুরুচণ্ডালী। সীতানাথবাবু ছিলেন সারির মাঝামাঝি। গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথ বাবুকে। চণ্ডালদের মধ্যে গুরুদেব। ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো। সেই দৃশ্য অবাক হয়ে দেখারই মতো। সীতানাথ বাবুর দৃষ্টি কোনো দিকেই ছিল না। অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা করে এগুচ্ছিল। কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন, হাঁড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুঁজে পাড়ি দেবেন স্কুলে, সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার। সহসা এক বাল সুলভ তীক্ষ্ণ কণ্ঠ কানে এসে পিন ফোটালো। ফুটতেই তিনি সচকিত হয়ে পড়লেন। স্যার স্যার, ব্যাঘ্রহণ করলো, ব্যাঘ্রহণ করলো। শুনতে পেলেন তিনি। শুনেই তিনি পিছন ফিরে তাকালেন। দেখতে পেলেন গণেশকে কিউয়ের শেষে দাঁড়িয়ে চিৎকার করছে। ব্যাঘ্রহণ করলো? তার মানে কেন তিনি ব্যাঘ্র হবেন? আর হন যদি বা, তো কালকে কেন? ব্যাঘ্র যদি হয় তো আজকেই কেন নয়? এই মুহূর্তেই বা নয় কেন? আর এই মুহূর্তেই বা ব্যাঘ্র হয়ে কি হবে? কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খুঁচায় ফ্যাঁস করে কেটে এগিয়ে যাবেন। যতই তারা থাক, যতই ব্যগ্র হন, আগের লোকেদের কাটিয়ে এগুবার একটুও উপায় নেই এখানে। ফাঁড়ার মতোই অকাট্য এই লাইন। স্যার স্যার, ব্যাঘ্রহণ করলো, ব্যাঘ্রহণ করলো। আবার সেই আর্তনাদ। সীতানাথ বাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যগ্রভাবেই গণেশের কান দুটো আচ্ছা করে মলে দেন, কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে। কিন্তু ওকে আছড়াবার এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা হাতছাড়া করার কোনো মানে হয় না। আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় উঠল। যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল। দেখেন যে তার পকেট মারা গেছে। পকেটের
যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা। বৃথা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। স্যার, তখন আমি কি বলছিলাম? আমি অত করে বললাম, তা আপনি কান দিলেন না, আদৌ কর্ণপাত করলেন না। গণেশ ততক্ষণে অনেকটা এগিয়ে এসছে, দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে। কি বলছিলে তুমি? তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলছিলে, আর আমার এদিকে আজ সর্বনাশ হয়ে গেল। কাল ব্যগ্র হতে বলেছি? মোটেই না। আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ করিল। আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সেই হতভাগাই তো পিছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে। তা পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে, হতভাগা? সীতানাথ বাবুর সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ল। খোঁজাখুঁজি বললে কি হতো? তাতে কি মহাভারত অশুদ্ধ হতো? পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোর মুখে? ছি ছি ছি, কথা বলবেন না স্যার। পকেট মারছে সে কথা কি আপনার সামনে আমি উচ্চারণ করতে পারি? পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না। আর বলুন, গুরুমশাইয়ের কাছে এমন চন্ডালের মতন ভাষা কি বলা যায়? ও কথা বলা অমন বলবেন না স্যার। ব্যাগ গ্রহণ করলো বলেছি, জানি, তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি। গুরুচণ্ডালি একটুখানি রয়েছে, কিন্তু কি করব, ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার। কত করে ভাবলুম, কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না। এদিকে এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়েই যে শেষ হটকালো। আমি কি করবো স্যার, ছেড়ে দিন স্যার। ও স্যার। এমনই এক সাধারণ ছোট্ট মজার ঘটনাকে শিবরাম চক্রবর্তী ছাড়া আর কেই বা লিপিবদ্ধ করতে পারে? নানান রকম জটিলতার মাঝে একটুখানি এরকম হাসির ছোঁয়া পেলে কেমন লাগে বলুন? আপনাদের ভালো লাগলো নিশ্চয়ই। জানাতে হলে আমাদেরকে যে কমেন্টটা করতেই হবে, আর গল্পটা ভালো লাগলে সকলের সাথে একটু লাইক দিয়ে শেয়ারও করে দেবেন প্লিজ। আজকের মতো এখানেই শেষ হলো আমাদের ছোট গল্প। আগামী দিনে এরকমই সুন্দর সুন্দর গল্পের জন্যে আমাদের সঙ্গে থাকবেন।